Dear learners, first of all, thanks to Almighty Allah to give me a floor in front of you all. First of all, I want to introduce myself in front of you all. My name's Shamim Khan, lecturer in finance and banking. All of you are staying home. Hope that all of you are well. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব টাইম ভ্যালু অফ মানির মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে নগদ প্রবাহের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্যের বছরের শুরু থেকে। আজকে আলোচনা করব আমরা বছরের শেষটা নিয়ে, যে কিভাবে আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, সুদের হার, কার্যকরী সুদের হার, যেটাকে বলা হয় আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আজকে আলোচনা করবো আমরা মিশ্র নগদ প্রবাহ, যে বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, আমরা এটা আজকে করব। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো আমি আগে আলোচনা করছিলাম যে বলছে মিস্টার ওয়াই আগামী 5 বছর, মিস্টার ওয়াই কি বলছে, আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে ডিবিবিএল ব্যাংকে বার্ষিক 8% সুদে যথাক্রম 11,500 টাকা, 14,000 টাকা, 12,900 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা জমা করে। তিনি জানতে চান 5 বছর শেষে কত টাকা পাবে। অর্থাৎ একজন ব্যক্তি তার প্রতি বছর একই হারে ইনকাম হয় না। সাপোজ গত বছর যারা 10,000 টাকা ইনকাম করছে, আজকে তারা 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 পর্যায়ক্রমে, তো তাদের টাকার অ্যামাউন্টটা যত বেশি দিবে তত অ্যামাউন্ট বেশি পাবে। সে বলছে যে 5 বছর শেষে কত টাকা পাবে। আমরা যদি এভাবে টাকা জমা দিই, ভবিষ্যতে কত টাকা পাবো সেটা জানার জন্য আমরা এটাকে বলা হয় মিশ্র নগদ প্রবাহ। দেখো টাকা কিন্তু একই হারে দিচ্ছে না, প্রত্যেক বছর অসম, যেটাকে বলা অসম নগদ প্রবাহ বা ইয়াতে বলা হয়। তখন আমরা এই সূত্রটা ইউজ করব কিভাবে? তখন আমরা সূত্রটা ইউজ করব, এইখানে আবার আলোচনা করি। যে আমাদের PB1, ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা আলোচনা করব PB1 সমান টাকা কত, 11,500 টাকা। PB2 বছরের শেষে কথাটাই বলছে, কি বলছে, বছরের শেষ কথাটা। তাহলে বছরের শেষ কথাটা বলছে, আমরা এটা একটু আগে উঠাই, 12,900 টাকা। PB3 16,000 টাকা। PB4 এটা, PB2 হচ্ছে 14,000 টাকা। PB3 হচ্ছে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 12,900 টাকা। PB4 হচ্ছে টাকা 16,000 টাকা। 5 হচ্ছে 18,000 টাকা। দেখো এই অঙ্কটা আমরা দেব, আয়ের মান কত দেওয়া আছে, 8%, যেটাকে বলে ইন্টারেস্ট রেট, সুদের হার 8%, তার 0.08। এন সমান বলছে 5 ইয়ার্স। সমান 1। দেখো প্রিয় শিক্ষার্থী, আমাদের বলছে প্রত্যেক বছরের শেষে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে দেখো 1 2 3 4 5, যে আমরা ভবিষ্যতে কত টাকা পাবো, এটা হচ্ছে আমাদের, এটার 8% সুদ বলছে, 8% সুদ। প্রথম বছর আমরা জমা দিছি কত, প্রথম বছর শেষ, অর্থাৎ কি প্রথম বছর শেষে হচ্ছে 12,900 টাকা, দ্বিতীয় বছর 11,000 টাকা। আমরা পর্যায়ক্রমে, অর্থাৎ যে বছরটায় এই বছরটা আমাদের ইউজ হচ্ছে না, 11,500 টাকা। তারপর হচ্ছে
11,500, 14,000, 12,900, আমি এখানে পার্সেন্টেজ দেবো, 12,900, 16,000, তারপর বলছে 18,000 টাকা। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু 11,500 টাকা দিচ্ছি বছরের শেষে। দ্যাট মিনস হচ্ছে আমরা জানুয়ারি টু ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের শেষে দিচ্ছি। তার মানে আমাদের এই টাকাটা পুরো সম্পূর্ণটা এক বছর ইউজ হয় নাই, অর্থাৎ ব্যবহার করা নাই। দ্বিতীয় বছরে সেম 14 বছর, এটা ডিসেম্বর, আমি লিখে দিই এটাও ডিসেম্বর, এটাও ডিসেম্বর, এটাও ডিসেম্বর, এটাও ডিসেম্বর। দ্যাট মিনস এই বছরটা ইউজ হচ্ছে না, তাহলে আমাকে এই টাকাটা আমি কয় বছর ইউজ করতেছি? 4 বছর। এইবার এই টাকাটা মানে ব্যবহার হচ্ছে যে আমার জমা আছে এটা 3, এটা 2, এটা 1, আর এটা হচ্ছে 0 বছর, যেহেতু আমার বছরের শেষ বলছে। একটা জিনিস মনে করি, আর বছরের শুরু বললে আমরা এটাকে করতাম 5, 4, 3, 2, 1। এই হচ্ছে মিশ্র নগদ প্রবাহের। একটা হচ্ছে পরীক্ষা আসে বছরের শেষ দিয়ে কথাটা বলবে অথবা বছরের শুরু দিয়ে কথাটা বলবে, তখন আমরা এই অঙ্কটা এভাবে করব। এখন চলে যাচ্ছে কিভাবে করা যাচ্ছে, তোমাদেরকে एग्जांपल শুরু ডিসেম্বর ডিসেম্বর ডিসেম্বর, তাহলে তোমরা এই অঙ্কটা এভাবে করবা। সূত্রটা সেম নিয়মে, যে we know that FB সমান PB 1 plus I whole n minus 1 plus PB 1 plus I whole n minus 2 PB 1 plus I whole n minus 3 PB এটা হচ্ছে 1 2 3 4 1 plus I whole n minus 4 plus PB 1 plus n minus 5। দেখো আমি n minus 1 দিছি, তার মানে এই টাকাটা আমার এই বছরটা আমি পাচ্ছি না, তার মানে আমি 4 বছর ইউজ করতেছি। তখন সূত্রটা ইউজ করব যে কত টাকা? 11,500 টাকা। 1 প্লাস আই সমান কত বলছে? 8% বলছে, 0.08। n সমান কত? যেহেতু আমাদের 5 বছর, তাহলে 5 minus 1 প্লাস, তাহলে কত? 14,000। 1 প্লাস 5 minus 2 প্লাস 12,900 4 minus 3 16,000 না সরি, এটা হবে 5। তারপর হচ্ছে কত? 5 minus 4 16,000 টাকা আমাদের, আর এটা হচ্ছে 18,000 টাকা। 5 minus 5, এগুলো ক্যালকুলেশন করলে এটা হবে 4। দেখো তো এগুলোর সাথে আমরা কি করব? 11,500 1.084 14,000 1.083 12,900 1.08 4 3 75 2,003। তাহলে 2 16,000 1 প্লাস 18,000 টাকা। তাহলে 16। দেখো এই টাকাটা আমি কিন্তু এক বছরে ইউজ করতে পারি না, অর্থাৎ বছরের শেষে টাকা পাচ্ছি।
তাহলে এটা ক্যালকুলেশন করে যে টাকাটা হয় সেটা আমরা জানবো। এটাকে বলা হয় মিশ্র নগদ প্রবাহ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমি অ্যাগেইন বলতেছি যেন তোমাদের কোনো সমস্যা না হয়। প্রিয় শিক্ষার্থী দেখো, মিস্টার ওয়াই আগামী 5 বছর, আমি বলতে চাচ্ছি, বলছে মিস্টার ওয়াই আগামী 5 বছর প্রত্যেক বছরের শেষে ডিবিবিএল ব্যাংকে বার্ষিক 8% সুদে যথাক্রমে 11,500 টাকা, 14,000 টাকা, 12,900 টাকা, 16,000 টাকা, 18,000 টাকা জমা করে। তিনি জানতে চান, তিনি কি জানতে চাচ্ছেন? 5 বছর শেষে কত টাকা পাবেন। প্রথম বছর দিছে কত? 11,500 টাকা জমা দিচ্ছে। কোথায়? বছরের শেষে দিছে। তারপর দ্বিতীয় বছর বছরের শেষে ডিসেম্বরে, এটা দিচ্ছে কত? ডিসেম্বরে। আমরা যদি জানুয়ারি ধরি আমাদের ইয়ার বছর, তাহলে এটা ডিসেম্বরে দিচ্ছে, এটাও ডিসেম্বরে দিচ্ছে, এটাও ডিসেম্বরে। তার মানে যে বছরটা দিচ্ছি ওই বছরটা আমার কি হচ্ছে, ওই টাকার উপর আমি কোনো সুদ পাবো না। তার পরবর্তী বছর, এটা যেহেতু 5 বছর ব্যবহার করছে সেই জন্য আমরা এই সূত্রটা এভাবে প্রয়োগ করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে মিশ্র নগদ প্রবাহ। আর যদি বছরের শুরু কথাটাই বলে তখন আমরা n মাইনাস এটা 5 বছর হবে। তো শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে কিভাবে কি করতে হবে। তো দেখো, আর যদি বছরের শুরু কথাটাই বলতো তখন আমরা কি করতাম? 5 4 3 2 1 এভাবে করতাম। তাহলে গত ক্লাসে আমি 5 বছর দিয়ে করাইছি, আজকে এটা করাচ্ছি। তোমাদের পরীক্ষা এটা ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, এটা ভবিষ্যৎ মূল্য। আজকে আমরা নির্ণয় করব বর্তমান মূল্যটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমি এখন এটা বুঝে দিচ্ছি। আমি বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আরেকটা আলোচনা করি যে কিভাবে কি করতে হবে। আজকে আলোচনা করব বর্তমান মূল্য নিয়ে। অর্থ সময়ের মূল্য অঙ্ক বেশি কঠিন না। দেখো, মিস্টার এক্স একটি প্রকল্পে $1,500 টাকা অর্থাৎ 1500 টাকা বিনিয়োগ করেন। তিনি প্রত্যেক বছর নগদ প্রবাহ, আগামী 5 বছর প্রাপ্ত নগদ প্রবাহের পরিমাণ নিম্নে দেওয়া হলো। বিনিয়োগ প্রকল্প হতে আগামী 5 বছর নগদ প্রবাহের পরিমাণ নিম্নে দেওয়া হলো। নগদ প্রবাহ এটারে দুইটা ভাগ করি, 1 2 3 4 5। প্রিয় শিক্ষার্থী দেখো, বছর নগদ প্রবাহ, এখানে লিখবো বছর। নগদ প্রবাহ, বছর নগদ প্রবাহ আমাদের 1 বছর 2 3 4 5 এটা দেওয়ার দরকার ছিল না। 1 2 3 4 5। দেখো প্রত্যেক বছর আমি কত টাকা পাচ্ছি, যে প্রথম বছর পাবো এই প্রকল্পে 400, এসে দেব 400, দ্বিতীয় বছর কত 800, তৃতীয় বছর 500 400 300, 500 400 300। বলছে কি
প্রথম বছর 400 টাকা, দ্বিতীয় বছর 800 টাকা, তৃতীয় বছর 500 টাকা, চতুর্থ বছর 400 টাকা, পঞ্চম বছর 300 টাকা করে আমরা এই প্রকল্প থেকে বিনিয়োগ করলে পাবো। বলছে প্রকল্পে বাট্টার হার 9% হলে প্রকল্পের বাট্টার হার 9% হলে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত হলে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য কত? প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পারবে ঢাকা বোর্ড 2019 সালে সেম নিয়মে এরকম একটা অঙ্ক আসছে যে প্রত্যেক বছর যদি সে বিনিয়োগ করে, অর্থাৎ প্রত্যেক বছর শেষে একটা জিনিস মনে রাখবা যে আমি এগেন বলছে মিস্টার একজন ব্যক্তি, সে একটি প্রকল্প যে কোনো একটা প্রকল্প বলতে কি করে একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, যে 5 বছরের প্রকল্প হতে পারে 3 বছর, এটা 5 বছরের 1500 টাকা সেই বিনিয়োগ করছে। যেমন পোল্ট্রি ফার্ম বলতে পারো, 1500 টাকা বিনিয়োগ করে, কিন্তু বিনিয়োগের প্রকল্প হতে আগামী 5 বছর নগদ প্রবাহের পরিমাণ নিম্নে দেওয়া হলো, সে আশা করছে। আর একটা জিনিস মনে করো, অর্থ সময়ের মূল্য অর্থাৎ ফিনান্স বর্তমানকাল এবং ভবিষ্যৎ নিয়ে যে কোনো ম্যাথমেটিক্যালগুলো কাজ করে থাকে, ফিনান্সের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কাজ করে, আর হচ্ছে অ্যাকাউন্টিংয়ের বকেয়া নিয়ে কাজ করে, কিন্তু ফিনান্স কখনো অতীত নিয়ে কোনো কথা লেখে না। দেখো বলছে প্রকল্পের বাট্টার হার কত পার্সেন্ট? 9%। আমি আগে বলছিলাম যে প্রকল্পের বাট্টার হার নির্ণয় করার বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলকে বাট্টা দিয়ে বর্তমান মূল্য নির্ণয় করার কৌশল জানতে হয়। তো দেখো মিস্টার এক্স একটি প্রকল্পে 1500 টাকা বিনিয়োগ করেন। বিনিয়োগের প্রকল্প হতে আগামী 5 বছর নগদ প্রবাহের পরিমাণ দেওয়া হলো। প্রথম বছর 400 টাকা, দ্বিতীয় বছর 800 টাকা, তৃতীয় বছর 500 টাকা, চতুর্থ বছর 400 টাকা, পঞ্চম বছর 300 টাকা। প্রকল্পের বাট্টার হার বলছে 9% হলে নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করব? আমরা এইভাবে করব। এইখানে যেহেতু আমাদের প্রিয় শিক্ষার্থী, আমরা বর্তমান মূল্য আগে করছি, ভবিষ্যৎ মূল্য এখন করব কি বর্তমান মূল্য। FB1 কত দিচ্ছে? 400 টাকা, 400 টাকা পাবো। FB2 টাকা 800, FB4, FB3 টাকা 500, FB4 টাকা 400, FB5 টাকা 300, আয় সমান 9%, L সমান 5 years, ইভেন PB সমান 1। তা আমরা জানবো কিভাবে অঙ্কটা করব। উই নো দ্যাট PB FB1 FB2 FB3 1 2 3 FB4, অর্থাৎ এগুলোতে n বসাইতে হয়। তা আমরা যেহেতু N1 দিই, N2 দিই, N3 দিই, N4 দিই, প্লাস N5। দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এখানে কত 400 টাকা, আর মান হচ্ছে 0.9,
800, এটা 1, এটা 2, তারপরে হচ্ছে কত 800, পরে হচ্ছে 500, 3 প্লাস 4, এটা ক্যালকুলেশন করলে বর্তমান মূল্য বের হয়ে যাবে। আজকে আমি আর ডিটেলসে আলোচনা করব না, যেহেতু তোমরা এগুলো পারবা, যে বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলটা। যে এরকম প্রকল্পে যে বলছে, আমি এগেন বলতেছি, মিস্টার এক্স একটি প্রকল্পে 1500 টাকা বিনিয়োগ করেন, বিনিয়োগের প্রকল্প হতে আগামী 5 বছর নগদ প্রবাহের পরিমাণ নিম্নে দেওয়া হলো, এভাবে নিচে দেওয়া হয়েছে। তাহলে আমরা এফবির মান এগুলো পাইতেছি, যে বর্তমান মূল্য ক্যালকুলেশন করে যেটা হয় সেটাকে আমরা বলবো বর্তমান মূল্য, মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য। এটা পরীক্ষা ম্যাক্সিমাম পরীক্ষা আসে। প্রিয় শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের প্রশ্নে পোলট্রি ফার্ম নিয়ে আসছে, তোমরা ওইটা এক্সারসাইজ করে নেবে। পোলট্রি ফার্ম তার ঢাকা বোর্ডে আসছে, ঢাকা বোর্ড না, যেটা অন্যান্য বোর্ডগুলোতে আছে, কুমিল্লা বোর্ডও আসছে মেবি 2017 বা 18 দিকে। তোমরা এগুলো অঙ্কটা করে নেবে। এখন আমরা আজকে আলোচনা করব মেইন ফ্যাক্টর। আমাদের আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে নগদ প্রবাহের যেটা এনুইটি নিয়ে আলোচনা করব, যেটা এনুইটিকে বলা হয় বৃত্তি বলা হয়। যে এখন এনুইটি নিয়ে আলোচনা করব আমরা। বৃত্তি, পার্মানেন্ট বৃত্তি নিয়ে একটু আলোচনা করি, তারপরে এনুইটির বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য নিয়ে আলোচনা করবে। এনুইটি মিন্স বলতে কি বোঝাচ্ছে, যে বৃত্তিটা যে নগদ প্রবাহ, যে প্রত্যেক বছর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, প্রত্যেক বছরের শেষে বা শুরুতে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট সমপরিমাণ অর্থ নগদের আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের ধারাকে বলা হয় বৃত্তি। বৃত্তি 4 ধরনের হয়। একটা হচ্ছে সাধারণ বৃত্তি, অগ্রিম বৃত্তি, ডিফার্ড বিলম্বিত বৃত্তি, আর একটা হচ্ছে চিরস্থায়ী বৃত্তি। এখন আমরা চিরস্থায়ী বৃত্তিটা একটু ছোট আছে, চিরস্থায়ী বৃত্তিটা নিয়ে একটু আলোচনা করব। দেখো চিরস্থায়ী বৃত্তি কেমনে কি করা হয় সেটা একটু আলোচনা করি। জনাব শাকিল প্রত্যেক বছর 10,000 টাকা করে, চিরস্থায়ী বৃত্তির কোনো মেয়াদ নাই, যেটা কি হয় সমপরিমাণ। জনাব চিরস্থায়ী বৃত্তি, জনাব এক্স প্রত্যেক বছর 2,000 টাকা করে আজীবন পেতে চান। আজীবন পেতে চান। সুদের হার 12% হলে বর্তমানে তাকে উক্ত বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করা। উক্ত বৃত্তির বর্তমান নির্ণয় করো। দেখো বলছে, আমরা এটা এক্সাম্পল বলছে, জনাব এক্স প্রত্যেক বছর 2,000 টাকা করে পেতে চান, অর্থাৎ তার জন্য প্রত্যেক বছর 2,000 টাকা করে পেতে চান, 2,000 টাকা করে আজীবন পেতে চান। সুদের হার 12% হল উক্ত বৃত্তির বর্তমান মূল্য নির্ণয় করো। অর্থাৎ সাপোজ আমরা এগুলো করে থেকে পেনশন, যারা পেনশন করে, অর্থাৎ কি যারা চাকরিজীবী, তারা কি করে একটা ডিপোজিট, ফিক্সড ডিপোজিট হিসাবে রেখে দেয়, বা 2 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা রেখে দিয়ে প্রত্যেক বছর একটা সুদ পেতে চায়। তো সুদ পেতে চাইলে তাকে ব্যাংক বিভিন্নভাবে 2,000 দেয়, 3,000 দেয়, 4,000 টাকা প্রদান করে। তো এই ক্ষেত্রে আমরা
এইখানে তুমি যদি প্রত্যেক বছর, অর্থাৎ আমি যদি প্রত্যেক বছর, অর্থাৎ আমার নেক্সট জেনারেশন যে স্টুডেন্টগুলো যদি প্রত্যেক বছর একটা বৃত্তি পায় 2,000 টাকা করে, 4,000 টাকা করে আপনি প্রত্যেক বছর পাওয়ার জন্য, তখন কিভাবে এর বর্তমানে আমাকে কত টাকা জমা দিতে হবে সেটা আমাকে নির্ণয় করার কৌশলকে বলা হয় চিরস্থায়ী বৃত্তি। চিরস্থায়ী বৃত্তি হচ্ছে যেটাকে বলা হয়, আমরা অঙ্কটা শুরুতে পিবি, যেটা পিবি, যেটাকে এনুইটি বলা হয়, পারপিচুইটি, চিরস্থায়ী বৃত্তির যেটা আমরা সমান। এটা দেখো একটা জিনিস এইখানে হেয়ার গিভেন বলছে কি এই সমান দেওয়া আছে কত 2,000 টাকা, তারপর আয় সমান হচ্ছে কত পার পার্সেন্ট, আর পিবি সমান ওয়াট। তখন আমরা কি করব, 2,000 টাকা এখানে দিব, আর 12% হলে 0.12 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা পাবো সেটা বর্তমান মূল্য পেয়ে যাব। সে বর্তমানে আমাকে কত টাকা দিতে হবে 2,000 টাকার এগেনস্টে, এটা আমরা একটা ক্যালকুলেশন করলে বের করতে পারবো। যেমন আমাকে 16,667 টাকা জমা দিতে হবে। 16,667, দশমিক আছে, আমি রাউন্ড ফিগার করে দিলাম। এই টাকাটা আমাকে জমা করলে আমি প্রত্যেক বছর কত টাকা করে পাবো, 2,000 টাকা করে পাবো। তো ঠিক আছে, আমি এখন যাচ্ছি যে এনইউটির বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যগুলো নিয়ে আলোচনা করবো। এটা নিয়ে আমি টাইম নষ্ট করবো না, তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। এখন আসো সাধারণ এনইউটি, অর্থাৎ এনইউটি বলতে কি সমপরিমাণ ভবিষ্যতের নির্দিষ্ট পরিমাণ, ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট সমপরিমাণ অর্থ, নগদ, আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহকে বলা হয় বৃত্তি বলা হয়। এখন বৃত্তি বলতে আমরা যেমন একটা এক্সাম্পল স্বরূপে আমরা আজকে আলোচনা করব যে বর্তমান মূল্য নির্ণয় করার কৌশলটা জানো। দেখো যেটাকে বলা পিবি, যেটা বর্তমান মূল্য, পিবি অর্ডিনারি ইউনিটি, আমরা পিবি অর্ডিনারি ইউনিটি দিয়ে করতে পারি বা অন্যটা করতে পারি। একটা অঙ্ক দেখাই আমাদেরকে, এনইউটির বর্তমান মূল্য। আপনি যদি প্রতি বছর 5 বছর শেষে রূপালী ব্যাংকে 700 টাকা করে গ্রহণ করতে চান, অর্থাৎ আপনি যদি 5 বছর যাবত 5 বছর যাবত প্রতি বছর শেষে এ ব্যাংক থেকে বি ব্যাংক থেকে 700 টাকা গ্রহণ করতে চান, তাহলে বার্ষিক 8% সুদ, বার্ষিক 8% সুদ, 8% হারে সুদে তার বর্তমান মূল্য কত? বর্তমানে তাকে কত টাকা করে জমা দিতে হবে, আমরা সূত্র এটা কি করব, সাথে এই সমান টাকা 700 টাকা, আয় সমান
8%, কত পার্সেন্ট? 8% বলছে। n সমান 5 ইয়ার্স PBOA সমান 1। দেখো সমপরিমাণ আমি একটু আলোচনা করি। আপনি যদি 5 বছর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলছে, প্রতি বছর শেষে কত টাকা করে? 700 টাকা করে। সমপরিমাণ অর্থ কি করছে? 700 টাকা করে গ্রহণ করতে চান, তাহলে বার্ষিক 8% সুদ। এটা অর্থাৎ আজকে থেকে 5 বছর যাবত আমি 5 বছর পর অর্থাৎ প্রত্যেক বছর 700 টাকা করেই পাবো, যেটা আমাকে দিবে, ব্যাংক দিবে। তো আজকে আমাকে কত টাকা জমা দিলে প্রত্যেক বছর আমি 800 টাকা করে পাবো, সেটা জানার জন্য এটার বর্তমান মূল্যটা বের করবে, যে কত টাকা জমা দিলে আমি 700 টাকা করে প্রত্যেক বছর 8% সুদে পাবো। তাহলে সেটা জানার জন্য আপনাকে বলবো প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, যেটা হচ্ছে সাধারণ ভিত্তির বর্তমান মূল্য। সাধারণ ভিত্তির বর্তমান মূল্য নির্ণয় করার কৌশল, যেটা এটা একটা জিনিস মনে রাখবে, এইসব অঙ্ক আসলে বছরের শেষ কথাটি বলে দেওয়া হয়েছে। বছরের শেষ কথাটি বললে আমরা তখন PBOA বলবো, আর বছরের শুরু বা মাসের শুরু কথাটি বলবো আমরা PBAD ইউজ করবো, যেটাকে বলে অ্যানুইটি ডিউ, অগ্রিম ভিত্তি। এখন আমরা জানি উই নো দ্যাট PBOA প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, যেটাকে বলা হয় সাধারণ ভিত্তির বর্তমান মূল্য, A সমান 1 minus 1 divided by 1 plus I whole n minus divided by I। এই সূত্রটা ইউজ করব যখন বছরের শেষ বললো, প্রতি বছরের শেষ বা প্রতি মাসের শেষ, ত্রৈমাসিক শেষ, অর্ধবার্ষিক শেষে এটা কথাটি বলবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আর শেষ বা শুরু কোনো কথাটি বললো না, তারপরও তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আর যদি প্রত্যেক বছরের শুরু কথাটি বললে, তখন আমরা এখানে আরেকটা সূত্র ইউজ করব। এই সমান কত দেওয়া আছে? 700 টাকা 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই এর মান বলছে 0.08, এর মান দেওয়া আছে 5 ইয়ার্স, আর হচ্ছে 0.08। এটা ক্যালকুলেশন করলে আমরা বর্তমান মূল্য বের করতে পারবো। এটা ক্যালকুলেশন করি আমি যতটুকু পাওয়া যাচ্ছে 2795 টাকা। তোমরা ক্যালকুলেশন করবা 2795 টাকা সামথিং এটা আসতেছে। এই টাকাটা জমা দিলে আমি প্রত্যেক বছর কত টাকা করে পাচ্ছি? 700 টাকা করে পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি এই অঙ্কটা তোমরা সহজে বুঝতে পারছো। আপনি যদি 5 বছর, এটাই হচ্ছে অঙ্কের নমুনা। এখন আমি যদি বলা হয় প্রতি বছর শেষ না বলি, প্রতি বছর শুরু কথাটি বলছে বা প্রতি মাসের শুরু কথাটি বলছে, তখন আমরা সেম সূত্রটা ইউজ করব। প্রতি বছর শুরু, এটা শুরু বললে তখন আমরা কি করব? প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারির পরিবর্তে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ করব, PBAD। এখানে ও এর পরিবর্তে কি হবে? AD হবে। প্রতি বছর শুরু, শুরু কথাটি বললেই মাত্র আমরা এই সূত্রটা ইউজ করব। এখানে 1 প্লাস I যুক্ত করে দিব। যদি প্রতি বছর শুরু বলে বা প্রতি মাসের শুরু বললে, তখন আমরা এখানে I এটা যুক্ত করে দিব। আর মাসের শেষে আমরা যেখানে I এর নিচে m থাকবে আর n ইনটু m, এই সূত্রটা ইউজ হবে। তখন মাস বললে, ত্রৈমাসিক বললে আমরা এটা, তখন এটার সাথে 1.08 গুণ করলে যেটা আসবে সেটা প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউর অঙ্ক। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে আমাকে আজকে যদি প্রত্যেক বছর আমাকে কত দিচ্ছি? 700 টাকা করে পাও। 1 2 3 4 কত? 5 বছর আমি প্রত্যেক বছর 700 টাকা করে পেতে চাই। 700 টাকা 700 টাকা 700 টাকা, এটা বলছে 8% সুদ দিবে। তাহলে আমাকে পাইতে হবে কত? 2795 টাকা আজকে জমা দিতে হবে। যদি জমা না দিই তাহলে আমি এই টাকাটা পাবো, 700 টাকা পাবো না। তো আমরা প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি বুঝাচ্ছি, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউ বুঝালাম। তো প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমরা ফিউচার ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি, ফিউচার ভ্যালু অ্যানুইটি ডিউ এবং কিস্তির অঙ্কগুলো করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে একটা ক্লাস শেষে একটা প্রশ্ন দিই। কখন তোমরা এটা মেসেঞ্জার বা কমেন্টসে জানাবে যে কখন 60 মিনিট থেকে 60 মিনিট বিয়োগ দিলে 59 হয়। তোমরা এটা ক্যালকুলেশন করি ব্যাখ্যা করে দিবা। কখন 60 মিনিট থেকে 60 থেকে 60 বিয়োগ দিলে 59 হয়, তোমরা একটু জানাই দিও।
একটু হিংস পাইয়ে গেছো অলরেডি, যে 60 মিনিট থেকে 60 থেকে 60 বিয়োগ দিলে কখন 59 হয়, তোমরা হিংস পেয়ে গেছো। তো এটা আমাকে কমেন্টস বক্সে জানাবা। আশা করি তোমরা ভালো আছো, সবাই ভালো থাকার চেষ্টা করবা, বাসায় থাকবা, সুস্থ সুন্দর জীবন লাইফ লিড করবা। ঠিক আছে, আল্লাহ হাফিজ।